আর এদের সেবার বিলও হয় খুব চড়া। তবে সব সিস্টেমেরই খুঁত থাকে, সেটা সামলে নিতে হয়। তারপরেও ড্যাগু ম্যানের হাতে দায়িত্ব ছেড়ে দিয়ে সেফ এক পর্যটকের মতো আফ্রিকার প্রত্যন্ত ও নতুন এলাকায় ঘুরে বেড়ানোর ধারণাটা আমার কাছে নতুন, অন্তত কিছুটা পরিবর্তিত তো বটেই। তবু সিদ্ধান্ত নেই কেনেকির প্রস্তাব গ্রহণ করব। চিন্তা করে দেখলাম, যদি খারাপ কিছু ঘটেই যায় তাহলে যে কোনো সময়ই সব কিছুর দায়িত্ব নিজের হাতে তুলে নিতে পারবো। একটা ব্যাপার নিশ্চিত যে হয় কেনেকির সঙ্গেই আমাকে যেতে হবে, নতুবা শূন্য থেকে শূন্য থেকে গজানো ওর নতুন লোকদের হাতে অদ্ভুত কোনো পরিস্থিতির ভেতর পড়তে হবে। সেজন্য ভাবলাম দায়িত্ব কিছু ওর হাতেও থাকুক। কাজেই মৃদুস্বরে বললাম, রাজি কেনেকি। আমার ও আমার ভেতরদের দায়িত্ব তোমার হাতে তুলে দিচ্ছি এই বিশ্বাসে যে তুমি আমাদেরকে নিরাপদে গন্তব্যে পৌঁছে দেবে আর সকল বিপদ আপদে রক্ষা করবে। তারপর গম্ভীর হয়ে বললাম, তবে যদি তোমার মধ্যে এক বিন্দু প্রতারণার নমুনা দেখি, প্রাণে মেরে ফেলব। এখন বলো, কখন চলা শুরু করবে? চাঁদ উঠলে লর্ড, তখন বেশ ঠান্ডা থাকবে। সে সময় পর্যন্ত আপনারা ঘুমিয়ে নিতে পারেন। প্রচুর পরিশ্রম করতে হয়েছে আপনাদের, ভয় পাবেন না। লোকজন সহ আমি নিজে পাহারায় থাকব। কেনেকির পরামর্শ মতো আমি আর হ্যান্স একটু ঘুমানোর জন্য ওখান থেকে সরে এসেছি। হ্যান্স বলল, আপনি আর আমি দুজনেই বুড়ো হচ্ছি বাস, কিন্তু কখনো ভাবিনি এই বয়সে নতুন একজন মায়ের দেখা পাবো, তাও আবার এমন একজন যার চোখ আর নাক পেঁচার মতো। এমনকি পেঁচার মতো সে রাতে আকাশের তারার দিকে তাকিয়ে থাকতে ভালোবাসে। তবে বাস, যদি তাকে কিছু মনে না করে আমি কেন করব? তবে বাস যদি তাতে কিছু মনে না করে আমি কেন করব? উত্তর দিলাম, না। সত্যি বলতে কেনেকির চোখগুলো আসলেই দেখতে ছিল পেঁচার মতো। কুসংস্কারাচ্ছন্ন আদিবাসীদের মধ্যে পেঁচা সবসময়ই জাদু আর খারাপ কিছুর প্রতীক। আর কেনেকিকে পেঁচার নামে দেখাটাও হ্যান্সের জন্য স্বাভাবিক। বিশেষত ও বিশ্বাস করে রহস্যময়ী সাদা ইঁদুরের মৃত্যুর জন্য পুরোপুরি দায়ী কেনেকি। সন্ধ্যা নাগাদ শুরু হলো আমাদের পথ চলা। পথেই খেয়ে নিলাম। সব কিছুই বেশ ভালোভাবে গুছিয়ে নেওয়া হয়েছিল। শেষে দেখি শুধু আমাদের তাঁবু আর আমার ব্যক্তিগত জিনিস ছাড়া সবই গুছিয়ে নতুন বেয়ারাদের কাছে দিয়ে দেয়া হয়েছে। আমার সব জিনিসপত্র বেঁধে চাপিয়ে দিলাম ডোনার পিঠে। দুই শিকারি টম আর জেরি ভাগাভাগি করে সেটাকে সামনে এগিয়ে নিচ্ছিল। এগিয়ে গিয়েছিলাম একদম নির্বিঘ্নে, কোনো ঝামেলাই হয়নি। সিংহের উৎপাত ছিল না, সাপের দেখা মেলেনি, কিছুই না। যেন একটা ইংলিশ রোড ধরে এগিয়ে যাচ্ছি। এভাবেই এগিয়ে যাই বেশ অনেকটা পথ। কয়েক সপ্তাহ ধরে আমরা এমনভাবে এগিয়ে যাই যেন আমাদের উপর জাদুমন্ত্রের তৈরি নিরাপত্তা বলয় ছিল। সেটা সব বিপদ আপদ থেকে আমাদের রক্ষা করে চলছিল। তবে আমার মনে হয়েছিল যে পথটা আমরা তখন পাড়ি দিই সেটা আসলে ছিল জনবসতিহীন বিরান এক এলাকা। সম্ভবত বিগত বছরগুলোয় দাস ব্যবসায়ীদের অত্যাচারে এই এলাকাগুলো একেবারে জনশূন্য হয়ে বিরান প্রান্তরে পরিণত হয়। পথে বেশ কয়েকটা গ্রাম দেখেছিলাম, ওগুলো পড়েছিল ভাঙাচোরা ও পরিত্যক্ত অবস্থায়। পথে কোনো লোকালয় বা গ্রাম পড়লেই কেনেকি এগিয়ে গিয়ে গ্রামের সর্দারের সাথে কথা বলছিল। জানি না তাদেরকে সে কি বলেছিল, কিন্তু ওরা সবাই আমাদের প্রতি খুবই ভাবাপন্ন আচরণ করে এবং তারা সবসময়ই প্রস্তুত ছিল হাসি মুখে আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র যোগান দিতে।
এর সবই ছিল বিনামূল্যে। তবে একটা জিনিস খেয়াল করেছিলাম, আদিবাসীদের সবাই চোখে প্রবল ভয় নিয়ে আমাকে দেখছিল। প্রথমে ভেবেছিলাম এদের কেউ সত্যিকার সাদা মানুষ দেখেনি, তাই হয়তো এমন করছে। কিন্তু ধীরে ধীরে আমার বদ্ধমূল ধারণা হয় এদের কাছে আমাকে একজন পূজ্য বা শক্তিশালী দেবতা হিসেবে তুলে ধরা হয়েছিল। সে কারণেই ওরা আমার সামনে মাথা নত করেছিল এবং ওদের যা কিছু ছিল তা অর্ঘ্য হিসেবে নিবেদন করেছিল আমার সামনে। বেশিরভাগ ক্ষেত্রেই তা ছিল শস্য বা ফলমূল। এসব তখন সেভাবে খেয়াল করিনি, কিন্তু এক গ্রামে পৌঁছে দেখি গ্রামের সর্দার অল্প অল্প আরবি জানে। একসময় সে দাস ব্যবসাও করেছে। সে একটা সাদা মোরগ এনে আমার সামনে জবাই করে। সেখানেই শেষ নয়, তারপর মোরগটার রক্ত দিয়ে ভিজিয়ে দেয় আমার পা। মনে হলো যথেষ্ট হয়েছে, এবার ইতি টানা দরকার। সর্দারের হাত থেকে একটানে মোরগটা ছিনিয়ে নিয়ে ছুঁড়ে ফেলে দিলাম। জিজ্ঞেস করলাম কেন সে এমন করলো। লোকটা তখন এত ভয় পেয়ে গিয়েছিল যে মুখ দিয়ে কথা সরছিল না। ভাবছিল ভেট প্রত্যাখ্যান করা হয়েছে এবং আমি দেবতা ওর উপর ভীষণ রেগে গিয়েছি। ও তখন পরোক্ষে কেনেকির কথা উল্লেখ না করলে আসলে কি হচ্ছিল তা জীবনে বুঝতে পারতাম না। তখন মহামান্য কেনেকি এসে হাজির হয়। সে ওই সর্দারের দিকে এমন দৃষ্টিতে তাকায় যে লোকটা পালিয়ে বাঁচে। চোখে প্রশ্ন নিয়ে তাকালাম কেনেকির দিকে, কিন্তু ওর আচরণে কিছুই প্রকাশ পেল না। একবার কাঁধ ঝাঁকিয়ে ও ব্যাখ্যা দিল, এখানকার লোকেরা খুবই সহজ সরল। প্রথমবারের মতো একজন শ্বেতাঙ্গ লোক দেখে তাকে সম্মান জানানোর জন্য এমনটা করেছে। তবে হ্যান্সের মতামত ছিল ভিন্ন। হ্যান্স বলল, বাস, বারবার এমনটা ঘটা কি সম্ভব যে আমরা পৌঁছানোর আগেই লোকেরা উপহার নিয়ে প্রস্তুত হয়ে বসে থাকে? অথচ সামনের লোকদের সতর্ক করার জন্য একবারও এই পেঁচার লোকেরা, কেনেকিকে হ্যান্স প্রায় পেঁচা বলে ডাকে, আমাদের ছেড়ে এগিয়ে যায়নি। আমি ওদের বারবার গুনে রেখেছি, বিশেষ করে ভোরে আর রাতে, কিন্তু একবারও কম বেশি হতে দেখিনি। তাছাড়া আমরা ঘন ঝোপের ভেতর দিয়ে এগিয়ে যাচ্ছি, কাজেই দূর থেকে আমাদের দেখে ফেলা ওদের পক্ষে সম্ভব ছিল না। তাহলে আমাদের আসার কথা কিভাবে ওরা জানছে? জানি না হ্যান্স, আমি বলছি বাস। আমাদের আসার খবর দিয়ে পেঁচা ওর আত্মাকে আগেই সামনের দিকে পাঠিয়ে দিচ্ছে। একটু থেমে আবার শুরু করলো, অথবা হতে পারে। এ পর্যন্ত বলে ও হঠাৎ থেমে গেল। বলল ওর পাইপটা পড়ে গেছে বা খুঁজে পাচ্ছে না, বা এ জাতীয় কিছু একটা। কাজেই অন্য অনেক রহস্যের মতো এটাও শেষ পর্যন্ত রহস্য হয়ে রয়ে গেল। সব দিক থেকে ভাগ্য আমাদের প্রতি এত সদয় আচরণ করছিল যে শিকারের সহজাত কুসংস্কারের বশে ধারণা হতে থাকে সামনে আমাদের জন্য দুঃসময় অপেক্ষা করছে। যখনই কোনো নদীর সামনে পৌঁছলাম, দেখলাম নদীটা সহজেই পার হওয়া সম্ভব। যখনই মাংসের দরকার হলো, শিকার পেলাম হাতের একদম নাগালে। টম আর জেরি অনায়াসে শিকার করে ফেলল। তবে খেয়াল করলাম যে কেনেকি কখনো কোনো প্রাণীর দিকে একটাও গুলি করেনি। এমনকি আমার রাইফেলটা ওকে যখন ধার দিতে চাইলাম তখনও না। পথে চমৎকার আবহাওয়া পেয়েছিলাম। দু একবার ঝড় উঠলেও আমরা নিরাপদ আশ্রয়ে অবস্থান নিতে পেরেছি। কেউ একবারও অসুস্থ হয়নি, কোনো অভিযোগ না, এমনকি কোনো দুর্ঘটনায়ও পড়েনি কেউ। কোনো সিংহ আমাদের বিরক্ত করেনি বা সাপেও কামড়ায়নি কাউকে। অবস্থাটা আমাদের চাউর উপর চাপ দিতে শুরু করে। শেষে অবস্থা এমন দাঁড়ায় যে এক বিকেলে টম আর জেরি এসে আমার কাছে কেঁদে পড়ে। বলে আমরা জাদুর প্রভাবে পড়েছি আর প্রতি পায়ে এগিয়ে যাচ্ছি নিশ্চিত মৃত্যুর দিকে। বাজে কথা, তোমাদের তো খুশি হওয়া উচিত যে সারাক্ষণই আমরা ভাগ্যের সহায়তা পাচ্ছি। টম তখন বলল, মিষ্টি খেতে খুব ভালো লাগে,
কিন্তু টম মিষ্টি খুব পছন্দ করে। শুধু মিষ্টি খেয়ে কেউ থাকতে পারবে না, সে অসুস্থ হয়ে পড়বে। আমি তো রাতে এখন দুঃস্বপ্ন দেখতে শুরু করেছি। জেরি বলল, আমার মেয়েকে আর কখনো দেখার আশা করি না। তবে সেটাই যদি স্বর্গের সিদ্ধান্ত হয় তাহলে আর কিছু করার থাকবে না। সাথে যোগ করলো মালিক, এই কেনেকি যাকে হ্যান্স পেঁচা বলে ডাকে তাকে আমরা মোটেও পছন্দ করি না। আমাদের মনে হয় এখন আপনার হাতে দায়িত্ব তুলে নেওয়া দরকার, কারণ ও আমাদের কোথায় নিয়ে যাচ্ছে কেউ জানি না। আমারও পথ জানা নেই, কাজেই গাইড হিসেবে আমি এখানে কোনো কাজে আসছি না। তবে এ পথের একটা ম্যাপ বানাচ্ছি, যাতে ফেরার সময় কোনো সমস্যা না হয়। ফেরার সময় আমাদের কোনো ম্যাপ দরকার হবে না, কারণ হ্যান্সের কাছে শুনেছি সাদা ইঁদুর নামের মহিলা বা ডাইনিটা বলেছে আপনি আর হ্যান্স নিরাপদ থাকবেন, কিন্তু সে তো আমাদের সম্বন্ধে কিছু বলেনি। আমি রেগে গিয়ে বললাম, সব কিছু ঠিকঠাক চলার পরও তোমরা যদি এতই ভয় পাও তাহলে বেয়ারাদের পথই অনুসরণ করো। রাইফেল আর গুলি দিয়ে দিচ্ছি, আর ওগুলো বহন করার জন্য দিচ্ছি ডোনাকে। তারপরও নিরাপদে উপকূলে ফিরতে না পারার কোনো কারণ দেখতে পাচ্ছি না। তাছাড়া তোমাদের কাছে টাকাও আছে যথেষ্ট। টম মাথা নেড়ে বলল, সে মনে করে একদিন পথ চলার আগেই তারা খুন হয়ে যাবে। তখন নির্বিকার চিত্র জেরি তার আসল চেহারা দেখায় ইংরেজ রক্তের গুণ। আমি অন্তত নিশ্চিত যে ওর শিরায় বইছিল ইংরেজ রক্ত। বলল, শোনো ছোট গর্ত, আমরা এভাবে কান্নাকাটি করলে মালিক আমাদের ঘৃণা করতে শুরু করবেন। তাছাড়া ওই হলুদ লোকটা হ্যান্স, সেও আমাদের নিয়ে হাসাহাসি করবে, এবং সম্ভবত একই কাজ করবে কেনেকি আর ওর লোকেরাও। আমরা অভিযানে নেমেছি, কেনেকি তার খেলা খেলুক, শেষ করুক এই অভিযান। একবারই তো মরব, কাজেই ভয় কি? তাছাড়া আমরা খ্রিস্টান, কাপুরুষ তো হতে পারি না নাকি? তোমার জন্য কান্নাকাটি করার মতো কেউ নেই, আর আমারও একটা মেয়ে ছাড়া কেউ নেই। সেও আমার সম্বন্ধে খুব বেশি কিছু জানে না। তাছাড়া আমি যদি আর কখনো ফিরে না যাই তাহলেও ওর ভরণ পোষণের অভাব হবে না। তাই বলছি, ভয়কে একপাশে সরিয়ে রাখো, আর মালিককে বিরক্ত করা বন্ধ করো। ভালো বলেছ, বলল টম ওরফে ছোট গর্ত। সাথে আরও বলল, কিন্তু এর সাথে যদি ওই জাদুকরের সম্পর্ক না থাকতো, বা ওর কাজকর্ম আমাদের পবিত্র বইয়ের বাইবেলের বিরোধী না হতো তাহলে বেশি খুশি হতাম। কিন্তু সে আর তার লোকদের দেখেছি রাতে তারার পুজো করতে। তখন টম অন্য পাশে তাকিয়ে দেখলো যে একটু দূর থেকে কেনেকি আমাদের দিকে তাকিয়ে আছে। দেখে সে ফিসফিস করে জেরিকে বলল, সাবধান, কেনেকি আমাদের দিকে তাকিয়ে আছে। দুইজন সাথে সাথে অন্য দিকে চলে গেল। কেনেকি আমার কাছে এলো, বলল, শিকারীরা ভয় পাচ্ছে বলে মনে হচ্ছে লর্ড। গত কিছুদিন ধরে ওদের চেহারায় ভয়ের ছাপ দেখতে পাচ্ছি। নির্বিকারভাবে বললাম, ভয় ভয় পাচ্ছে তোমাকে, আর ভবিষ্যতে কি হবে সেটাকে। সবই ভবিষ্যৎকে ভয় পায়, সে হিসেবে ওরা জ্ঞানী, কিন্তু আমাকে কেন ভয় পাবে? কারণ ওরা ভাবছে তুমি জাদুকর। সে মৃদু একটা হাসি দিয়ে বলল, অন্যরাও তাই ভাবে। কারো যদি অন্যদের চেয়ে গভীরে দেখার ক্ষমতা থাকে, বা কোনো নারীর জন্য সে ফিরে যায়, বা এমন কারো উপাসনা করে, বেশিরভাগ লোক যার উপাসনা করে না অথবা অন্যদের চেয়ে আচরণে সে ভিন্ন হয়, তাহলেই সবাই তাকে জাদুকর বলে ভাবে। ওদের এখন এমন কিছু দরকার যাতে নিজেদের নিয়ে বেশি বেশি চিন্তাভাবনা বন্ধ করবে। আমি বলতে এসেছিলাম যে আগামীকাল আমরা জঙ্গলে ঢুকবো। এই জঙ্গলটা হাতির রাজত্ব। দূর দূরান্ত থেকে বছরের এ সময় ওরা এখানে আসে, কিন্তু কেন আসে জানি না। আপনার আর আপনার সাহসী শিকারীদের হয়তো ব্যাপারটা দেখলে ভালো লাগবে,
তখন দুই একটা হাতি না হয় শিকারও করলেন। ওগুলোর মধ্যে থাকবে রাজাহাতি, আর থাকবে ভীষণ শক্তিশালী বিশালাকার মদ্দা হাতির দল। বনের মধ্যে বিশাল হাতির দল, দৃশ্যটা আমি দেখতে চাই। কিন্তু ওগুলোকে মেরে লাভ নেই, কারণ আইভরি বয়ে নেওয়া যাবে না। তাহলে গর্ত করে মাটিতে ফুটিয়ে রাখবেন, ফেরার সময় তুলে নিলেই হবে। অন্তত শিকারের সুযোগ পেলে আপনার শিকারীদের উত্তেজিত চাও একটু ঠান্ডা হবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে মুখে বলেছিলাম বটে, কিন্তু নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট একটা বনের মধ্যে হাতির অধিবেশন বসার গল্পটা আমার মোটেও বিশ্বাস হয়নি। পরের রাতে আমরা কেনেকির বলা বনের বাইরে ক্যাম্প করি। জায়গাটা ছিল আমার দেখা অন্য সব বনের চেয়ে অনেক ভিন্ন ও অদ্ভুত। বিষণ্ণ চেহারার এ বনে যে বিশাল গাছগুলো দেখেছি তার বেশিরভাগই ছিল আমার অচেনা। গাছগুলোর কাণ্ডে পাতা ছিল না, ছিল অনেক উপরের ডালগুলোতে। উপরে ওগুলো এত ঘন হয়ে গায়ে গায়ে লেগেছিল যে রীতিমতো বন্ধ হয়ে গেছিল নিচে আলো আসার পথ। মাঝে মধ্যে যেখানে পাতার আস্তরণ একটু হালকা, সেখান দিয়ে সামান্য একটু আলো ঢুকছিল বটে, কিন্তু সেই আবছা আলোয় ভর দুপুরকেও মনে হচ্ছিল ঘোর সন্ধ্যার মতো। সবখানে অবশ্য বনটা এরকম ঘন ছিল না। কোথাও কোথাও খোলা জায়গাও ছিল, সেখানে গাছপালা ছিল না। অজানা কোনো কারণে সেখানে গাছপালা একদমই জন্মায়নি। কোথাও কোথাও আবার এই খোলা জায়গাগুলো ছিল মাইলের পর মাইল জুড়ে শুধু ঘাস আর ছোট ঝোপে ঢাকা। সে রাতে অনেক হাতির ডাক শুনতে পাই। সকাল হলে দেখি আমাদের ক্যাম্পের 1.5 মাইলের ভেতর দিয়ে জঙ্গলের দিকে চলে গেছে বিশাল সব হাতির পাল। ওগুলোর ফেলে যাওয়া পদচিহ্ন দেখে আমার শিকারীরা ভীষণ খুশি হয়ে ওঠে। করার মতো কিছু এখন পেয়েছে তারা। ভয় টয় সব ভুলে তারা হাতির দলের পিছু নেওয়ার অনুমতি চাইল, কিন্তু হাতি মারার অনুমতি আমি ওদের দিইনি। কেনেকিকে যে কথা বলেছিলাম ওদেরও সেই একই কারণ বললাম আইভরি পেলেও সেগুলো নিয়ে যাওয়া সম্ভব হবে না। তখন সম্ভবত আমাদের কথা শুনতে পায় কেনেকি। ও বলে যে বেয়ারারা খুব ক্লান্ত, 1-2 দিন বিশ্রাম পেলে তারা অত্যন্ত কৃতজ্ঞ বোধ করবে, এবং সেই ফাঁকে শিকারের আনন্দ নিয়ে আমরাও সময়টা ভালোভাবে কাটাতে পারবো। হাতির সম্মেলনের যে গল্প কেনেকি বলেছে তাতে সারবস্তু কিছু ছিল কিনা জানতে আমারও কৌতূহল হচ্ছিল, তাই ঠিক করেছিলাম যেতে দেব ওদের। তাছাড়া শিকারীদের জন্য কাজ দরকার যাতে ওদের উত্তেজিত মন শান্ত হয়। আমি নিজেও ছিলাম ঘটনাবিহীন নিরন্তর অনির্দিষ্ট পথ চলায় ক্লান্ত। ভাবছিলাম কিছু একটা করতে পারলে আমারও ভালো লাগবে। খাওয়া দাওয়ার পর আমরা 4 জন, আমি, হ্যান্স, টম আর জেরি, আমাদের বড় বোরের রাইফেল আর পর্যাপ্ত গুলি সাথে নিয়ে রওনা হই। সাথে নেই সামান্য কিছু খাবার আর পানি। তবে কেনেকি আমাদের সাথে আসেনি। সারাদিন ধরে আমরা পায়ের দাগ অনুসরণ করে সামনে এগিয়ে যাই, কিন্তু হাতিগুলোর মধ্যে থামাথামির কোনো লক্ষণ দেখিনি। আশা করেছিলাম লতা পাতা খেতে হয়তো ওরা থামবে, কিন্তু তাও হয়নি। কোনো নির্দিষ্ট একটা লক্ষ্যের দিকে ওরা অবিচলিতভাবে এগিয়ে গেছে। লক্ষ্য করলাম ওগুলো সোজা একটা পথ ধরে এগিয়েছে, এবং ওদের পা আর সুরের আঘাতে তৈরি হয়েছে খোলা একটা পথ। কয়েকবারই আমি ফিরে যেতে চাইলাম। হ্যান্সেরও একই মত ছিল, কারণ আমার মতো সেও দেখতে পেয়েছে যে অনর্থক এই পথ চলার আসলে কোনো মানে নেই। কিন্তু প্রতিবারই টম আর জেরি এগিয়ে যাওয়ার অনুমতি চাইল, কাজেই এগিয়ে চললাম আমরা। সন্ধ্যার দিকে দেখলাম জঙ্গলের ঘন অংশ থেকে বের হয়ে হালকা একটা জঙ্গলের ভেতর ঢুকে গায়েব হয়ে গেছে পায়ের দাগ। দাগ খুঁজে পেতে বনের একটু ভেতরে ঢোকার পরেই আরেকটা খোলা জায়গার প্রান্তে পৌঁছই। এটাও ছিল একটু আগে বর্ণনা করা খোলা জায়গার মতোই, তবে ওটা ছিল আগের যে কোনোটা
থেকে অনেক অনেক বড়। এখানে ঘাস বা ঝোপ ঝাড়ও ছিল না। 1000 একরের মতো জায়গা এভাবেই পড়েছিল। ধারণা করলাম কোনো এককালে এখানে হয়তো লেক ছিল, আর এই খোলা জায়গাটা ছিল সেই লেকের তলা। খোলা জায়গাটার প্রায় মাঝখানে ছিল একটা ছোট কিন্তু উঁচু টিলা। কোনো কালে হয়তো এখানে পানির ধারে ছিল কোনো লোকালয়। পানি বেড়ে গেলে তারা গিয়ে সেই টিলাটায় আশ্রয় নিত। যা হোক, আসল কথা হচ্ছে টিলাটা সেখানে ছিল অনেক আগে থেকে। অনেকটা গোল এবং বিভিন্ন রকম বুনো ফুলে ঢাকা আর ছোট ছোট গাছে ছাওয়া একটা শক্ত মাটির টিলা। চিন্তা করলাম হাতিগুলোর পায়ের দাগ কোন দিকে গেছে টিলায় উঠলে সেটা দেখা যাবে। তাছাড়া আর কিছু পাই বা না পাই, অন্তত ক্যাম্প করার জায়গা তো পাওয়া যাবে। ক্যাম্প করার জন্য বিষণ্ণ চেহারার অন্ধকার বনের চেয়ে সে জায়গাটাকে অনেক ভালো মনে হয়েছিল। ঢাল বেয়ে টিলাটার চূড়ায় উঠে দেখি ওর মাথাটা সমতল এবং সেটার মাঝখানে ছিল একটা গর্ত। হয়তো কোনো আদিম মানুষ এখানে বাসা বেঁধে থাকতো, জানি না। তবে প্রাচীনকালে যেই এখানে থেকে থাকুক, তখন ওখানে ছিল স্বচ্ছ পানির একটা ডোবা। সদ্য হওয়া বৃষ্টির পানি জমেছিল সেটায়। ভাবলাম ভালোই হলো, পানি আমাদের দরকারও ছিল। পেট ভরে খেয়ে নিলাম সবাই। বোতলেও ভরা হলো, কিন্তু চূড়ায় উঠে অনেকক্ষণ ধরে দেখেও হাতির পালের পায়ের ছাপ বের করতে পারিনি। সিদ্ধান্ত নিলাম রাতটা এখানেই কাটাবো। বাস, জায়গাটা আমার পছন্দ হচ্ছে না। পানি যেহেতু খেয়ে নিয়েছি, তাই আমাদের উচিত হবে বনে ফিরে যাওয়া। জানতে চাইলাম কেন। উত্তরে ও বলল, জানি না বাস, মনে হয় এখানে যারা থাকতো তাদের ভূতগুলো আমাকে কিছু বলছে, যদিও ওদের দেখতে পাচ্ছি না। অথবা বলুন তো বাস, পেঁচাটা আমাদের হাতির পেছনে কেন পাঠালো? টম আর জেরিকে কিছু একটা নিয়ে মেতে থাকার উপায় করে দিতে, হ্যান্স, যাতে ওরা ভয় পাওয়া থেকে কিছুক্ষণ হলেও দূরে থাকে। হ্যান্স হেসে বলল, ওদের চিন্তা করার কিছু আছে কি নেই তা নিয়ে কেনেকির কোনো মাথা ব্যথা নেই বাস। ও আমাদেরকে সাথে নিচ্ছে কারণ যেখানে যাচ্ছে সেখানে ও একা এগোতে চাইছে না। অর্থাৎ বাস, কেনেকি আমাদেরকে এখানে পাঠিয়েছে শুধু দেখাতে আর শিক্ষা দিতে যে ও কতটা ক্ষমতাশালী, এবং বাসকে নিয়ে ও যা ইচ্ছা তাই করতে পারে, যা আগে কেউ কখনো পারেনি। চিন্তা করে দেখলাম হ্যান্সের কথাগুলো আসলেই ঠিক। এখানে আসার আমার মোটেও ইচ্ছা ছিল না, কিন্তু তারপরও কীভাবে যেন এই অর্থহীন শিকারে আমাকে পাঠিয়ে দিয়েছে কেনেকি। হ্যান্স বলে চলেছে, এখানে কোনো হাতি আছে বলেও আমার মনে হয় না। আর পায়ের ছাপ, বেচার মতো একজন জাদুকর অনায়াসে অমন করতে পারে। আর হাতি যদি থেকেও থাকে, তাহলেও সেগুলো ছিল ভূত। সেফ হাতির রূপ ধারণ করে এসেছিল। এখন বাস, সময় থাকতে আমাদের জঙ্গলে ফিরে যাওয়া উচিত। অবশ্য পেঁচা মানব যদি আমাদের যেতে দেয় তাহলেই। এবার মনে হলো ওকে থামানোর দরকার। করলামও তাই, তবে শান্তভাবে। বললাম, বাজে বকা থামাও হ্যান্স। তোমাদের সবার কি হয়েছে বুঝতে পারছি না। পচা নারকেলের মতো তোমার মাথাটাও কি পচে গেল নাকি? টম, জেরির ভূত তোমাকেও ধরেছে? আমরা রাতে এখানেই ঘুমাবো, আর আগামীকাল সকালে ফিরে যাব জঙ্গলের বাইরে আমাদের ক্যাম্পে। বাস, কি ভাবছেন যে আপনি রাতে এখানে ঘুমাতে পারবেন? ভাবুন বাস, রাত নামলেই খেল শুরু হবে। বলেই সে আমার সামনে থেকে সরে গেল, যাতে ওর উপর রাগ ছাড়ার সুযোগ না পায়। সূর্য ডুবে গেছে অনেক আগেই। আকাশে বড়সড় চাঁদ উঠেছে। সেই আলোয় সাথে আনা সামান্য খাবার খেয়ে নিলাম। আগুন জ্বাললাম না,
কারণ রান্না করবার মতো কিছু আনিনি সাথে। তাছাড়া এমন পরিষ্কার রাতে অনেক দূর থেকে আগুন দেখা যাবে, মন চাইল না তেমন করতে। তাছাড়া এই এলাকায় হরিণ দেখিনি, তাই আশা করছিলাম সিংহ নেই। আর বেপরোয়া না হলে সিংহ সাধারণত হাতি শিকার করে না, তাই বিপদের আশঙ্কা কম ভেবে পাহারার জন্য কাউকে রাখাও হয়নি। সবাই ক্লান্ত ছিলাম, তাই শোয়ার সাথে সাথেই সবাই ঘুমিয়ে পড়ি। মনে আছে তখন ভাবছিলাম কি শান্ত নীরব একটা পরিবেশ, কোনো জন্তু ডাকছে না, রাতের পাখির ডাকাডাকির শব্দও নেই, কোনো কিছুই রাতের নীরবতা ভঙ্গ করছে না। তখন চারপাশ এতই নীরব ছিল, নীরবতা রীতিমতো কানে লাগছিল। মনে হচ্ছিল মশার গুনগুনানিও হয়তো তখন ভালো লাগতো, কিন্তু তাও ছিল না কোথাও। বলতে পারবো না কখনো ঘুমিয়ে পড়েছিলাম। একটা দুঃস্বপ্ন দেখে ঘুম ভেঙে যায়। চাঁদের দিকে তাকিয়ে মনে হলো তখন প্রায় মধ্যরাত। স্বপ্ন স্বপ্নে দেখেছি একটা ভ্যাম্পায়ার বাদুড় আমার পা থেকে রক্ত চুষে খাচ্ছে। উপর হয়ে পুলটার ঠিক পাশেই শুয়ে ছিলাম। তাঁবু ছাড়া খোলা জায়গায় শুলে এভাবে উপর হয়ে ঘুমাই, কারণ এতে চোখের উপর হঠাৎ চাঁদের আলো পড়ে ক্ষণিকের জন্য অন্ধ হয়ে যাওয়া থেকে বাঁচা যায়। চাঁদের আলোয় দেখতে পেলাম ডোবার পানিটা একদম নিশ্চল হয়ে আছে। দেখে মনে হচ্ছিল যেন বিশাল একটা আয়না। ঠিক তখন পানিতে একটা ছায়া দেখতে পেলাম, হাতির ছায়া। হাতির মাথা, সুর আর আটকায় বিশাল গজ দন্ত, অতিকায় বিশাল গজ দন্ত। আমার দেখা সবচেয়ে বড় হাতিগুলোর একটা ছিল সেটা। এমনকি স্বয়ং জেনাও দেয়া ইভরি চাইল্ড দ্রষ্টব্য এর চেয়ে বড় ছিল না। পানিতে প্রতিফলন দেখে বুঝলাম আমি আছি ওটার ঠিক নিচে, একদম তার পায়ের মাঝে। আতঙ্কে অবশ্যই এসব যখন দেখছি, ওটা তখন সুর দিয়ে আমার গা শুকিয়ে দেখছে, যদিও স্পর্শ করেনি একবারও। দুঃস্বপ্নই বলি বা যাই বলি, এমন অবস্থায় কখনো পড়েছি বলে মনে পড়ে না। মনে হচ্ছিল আসলেই দুঃস্বপ্ন দেখছি। বিকেলে খাওয়া বিলটংটা সম্ভবত ভালোভাবে হজম হয়নি, তাই এমন সব আজগুবি জিনিস দেখছি। কিন্তু এ ভাবনাটাও আমার অবস্থার কোনো উন্নতি করতে পারেনি, কারণ সজাগ তো আগেই হয়েছিলাম। তাছাড়া ঘুম ভাঙলেই দুঃস্বপ্ন বিদায় নেয়। কিন্তু তখন পর্বত প্রমাণ আতঙ্কটা শারীরিক রূপ নিয়ে দাঁড়িয়েছিল ঠিক আমার উপরে। এছাড়া যদি স্বপ্নই হতো, তাহলে পায়ের সূচ ফোটানো ফোটানো ব্যথাটা আসলে কোথা থেকে। পরে অবশ্য হ্যান্স বলেছিল যে হাতিটার দৃষ্টি আকর্ষণ না করে আমার ঘুম ভাঙানোর জন্য পায়ে ওয়েট এ বিট নামে চেরাকাটা ফোটাচ্ছিল ও। হাতিটার সুর থেকে বেরিয়ে আসা নিঃশ্বাসে ধুলো উঠছিল। সেই ধুলো আর শুকনো ঘাস নাকে গিয়ে ইচ্ছা হচ্ছিল বিকট এক হাসি দিতে। স্বপ্নে কি এমনটা ঘটা সম্ভব? এসব আকাশ পাতাল যখন ভাবছি, তখন মনে হলো আমার উপর থেকে হাতিটার কৌতূহল নিবৃত্ত হয়েছে। মাথা পা ফেলে ধীরে ধীরে আমার উপর থেকে সরে গেল ওটা। তারপর এগিয়ে গেল একটু দূরে শুয়ে থাকা টম আর জেরির দিকে। ওরা জেগেছিল না ঘুমিয়েছিল বলতে পারবো না, কারণ প্রচণ্ড ভয়ে হতবুদ্ধি হয়ে যাওয়া শিকারীরা আর কখনো মনেই করতে পারেনি তখন কি হয়েছিল। দেখলাম হাতিটা প্রথমে গিয়ে টমের গা শুকলো, তারপর শুকলো জেরির গা। জানি না ওদের গায়ের গন্ধে ওটা কি পেয়েছিল, কারণ হাতিটা প্রথমে টমকে, তারপর জেরিকে তুলে ছুঁড়ে ফেলে
ছুঁড়ে ফেলে ফুলের পানিতে। তবে হ্যান্সকে কিছু করেনি। মনে হয় হ্যান্সের গন্ধ ওটার পছন্দ হয়নি। এরপর হাতিটা আমাদের গর্তের উপর দিয়ে হেঁটে অন্ধকারে হারিয়ে যায়। সাথে সাথে উঠে বসে হ্যান্সের গায়ে কড়া একটা ঘুষি ঝাড়লাম, কারণ গাধাটা তখনও আমার পায়ে কাটা ফুটিয়ে যাচ্ছিল। তবে কোনো কথা বলার সাহস আমার হয়নি। তারপর ডোবার কাছে চলে যাই টম আর জেরিকে পানি থেকে তুলতে। ভয় হচ্ছিল আচার খেয়ে ওরা মারা গেল কিনা। তবে আমার ভয়টা ছিল অমূলক। ডোবাটা ছিল একদমই অগভীর, আর হাতিটা ওদের তেমন কোনো আঘাত দেয়নি। পৌঁছে দেখি পানির উপর দুজনের মাথা দেখা যাচ্ছে। তার চেয়েও অভাবনীয় ব্যাপার হলো, এমন আতঙ্কজনক পরিস্থিতিতেও দুজন দুজনকে প্রাণ খুলে গালাগাল করছে, তবে নিচু গলায়। মনে হয় ভয়েই দুজনের মাথা এলোমেলো হয়ে গিয়েছিল। আমি ওদের কাছাকাছি গিয়ে ফিস ফিস করে বললাম নিঃশব্দে পানি থেকে উঠে আসতে। আরও বললাম একটা আওয়াজ করলেই প্রাণে মেরে ফেলব। দুজনেই তখন ক্রল করে পানি থেকে উঠে আসে। বুঝতে পারি কারো কোনো হাড়গোড় ভাঙেনি। ওদেরকে ওখানে রেখে আমার ভারী ক্যালিবারের বন্দুকটা নিয়ে হ্যান্সের সাথে উঠে গেলাম টিলার চূড়ায়। উকি দিলাম বাইরে। চাঁদের উজ্জ্বল আলোয় ভেসে যাচ্ছিল চারদিক। সেই আলোয় দেখি আমাদের 20 গজের মধ্যে নিশ্চল দাঁড়িয়ে আছে অতিকায় সেই হাতিটা। এমনভাবে ওটা দাঁড়িয়েছিল যে মনে হচ্ছিল জীবিত কোনো প্রাণী নয়, বরং দাঁড়িয়ে আছে পাথরে গড়া একটা মূর্তি। 8. হাতের নাচ। সেদিন যে বিস্ময়কর দৃশ্যটা দেখেছিলাম তা কখনো ভুলতে পারবো না। মনকে যদি একটা ট্যাবলেটের সাথে তুলনা করা যায় তাহলে বলতে হবে ভয় আর পুলকের অ্যাসিডে সেটা একেবারে গলে গিয়েছিল। কল্পনা করুন বিরাট একটা শুকনো লেকের তলা। সেটাকে চারদিক থেকে ঘিরে আছে আকাশ ছোঁয়া উঁচু উঁচু গাছের সারি। আর আশপাশটা ছিল এমন অপার্থিব রকম নীরব যে নীরবতা রীতিমতো কানে লাগছিল। আমরা যেখানে ছিলাম তার ঠিক নিচেই দাঁড়িয়েছিল প্রাচীন হাতিটা। প্রাচীন বলছি কারণ ওটা আসলেই ছিল অত্যন্ত বয়স্ক একটা মদ্দা। সেটার এমন নিশ্চলতা গোটা পরিবেশে নামিয়ে এনেছিল এক বিষণ্ণ আবহ। মনে হচ্ছিল বয়স্ক একজন লোক তার ছোটবেলার চিঠি বিজড়িত বাড়িতে ফিরে এসেছে, কিন্তু সেখানে শুধু কষ্টের ছায়া ছাড়া আর কিছুই সে দেখতে পাচ্ছে না। হ্যান্স তখন আমার কানে কানে ফিসফিস করে বলল, একটু বামে সরলে ওটার মাথার পেছন দিকটা দেখতে পাবেন। তখন কানের পেছন দিয়ে একটা গুলি সোজা ওটার মগজে ঢুকিয়ে দিতে পারবেন। একে আমি মারতে চাই না, আর তুমিও যদি গুলি চালিয়েছ তো ঘাড় মটকে দেব, বললাম আমি। জানি হ্যান্স তখন ভাবছিল ভয়ে আমার চাউ কাঁপাকাঁপি করছে, তাই জায়গা মতো লাগাতে পারবো না বলে ওটাকে আমি গুলি করছিলাম না। কিন্তু ঘটনা মোটেও তেমন ছিল না। একটু আগে যখন আমি নিচে পড়েছিলাম, ইচ্ছা করলেই হাতিটা তখন আমাকে মেরে ফেলতে পারত, কিন্তু ওটা তেমন কিছু করেনি। তাই আমিও হাতিটাকে গুলি করতে চাইছিলাম না। আমরা অনেক নিচু গলায় কথা বলেছিলাম, কিন্তু তা সত্ত্বেও হাতিটা আমাদের কথা ঠিকই শুনে ফেলেছিল।
ব্যাপারটা বুঝতে পারি, কারণ আমরা যেখানে ছিলাম হাতিটা তাকিয়েছিল ঠিক সেখানেই। তখন ভয়ের চোটে মনে হচ্ছিল গুলি করলেই মনে হয় বেশি ভালো হতো, তবে তেমন কিছু আর করিনি এবং আমরাও ওটার জন্য বিপজ্জনক নই তা নিশ্চিত হয়ে হাতিটা আবার ফিরে গেল আগের ধ্যানে। ওই অবস্থায় কাটালো আরও লম্বা দুটো মিনিট। তারপর হঠাৎ সুর উঁচু করে ছাড়ল বিকট এক হাঁক। ওই হাঁক যে কোনো ট্রাম্পেটের আওয়াজকে অনায়াসে ছাড়িয়ে যাবে। শুনে মনে হলো ওটা কাউকে ডাকছে। পরপর 3বার এমন ডাক ছাড়ে হাতিটা, ডাকের প্রতিধ্বনি হাওয়ায় মিলিয়ে যাওয়ারও সময় পেল না। বনের চারদিক থেকে ভেসে এলো সে ডাকের প্রত্যুত্তর। চারদিক থেকে একত্রে ডেকে চলছিল শত শত হাতি। অন্তত আমার তাই মনে হচ্ছিল। প্রবল ভয়ে কম্পিত কণ্ঠে হ্যান্স বলল, বাস, আদ্যিকালের এই পেটটা আমাদেরকে মারার জন্য ওর বন্ধু বান্ধবদের ডেকে পাঠাচ্ছে। চলুন পালাই। কোথায় পালাবে? বুঝতে পারছো না চারদিকেই ছড়িয়ে আছে ওরা? মলিন কণ্ঠে বললাম আমি। আমাদের মারতে চাইলে ওটা নিজেই যথেষ্ট ছিল। এখন চুপচাপ শক্ত হয়ে পড়ে থাকো, তাহলেই হয়তো বাঁচার একাট্টু সম্ভাবনা আছে। শিকারীদেরকে বলো অত শব্দ করে প্রার্থনা না করতে, আর বলো ওদের রাইফেলগুলো আনলোড করে রাখতে, নইলে ভয়ে গুলি করে ফেলতে পারে। আতঙ্কগ্রস্ত টম আর জেরি তখন সশব্দে প্রার্থনা করা আপাতত বন্ধ করেছে। ঠিক তখনই চোখের সামনে দেখতে পেলাম আমার শিকারী জীবনে দেখা সবচেয়ে চমৎকার ও সবচেয়ে অবিশ্বাস্য দৃশ্যটা। লম্বা লাইনে সারিবদ্ধ হাতির দল ঢুকছে শুকনো লেকের ভেতর। এমনই ছিল ওগুলোর শৃঙ্খলা যে মনে হচ্ছিল ওগুলো ভারতীয় রাজাদের সুপ্রশিক্ষিত হাতির দল। বনের ডান থেকে, বাম থেকে, সামনে থেকে, এমনকি আমাদের পেছন থেকেও বের হয়ে আসছিল হাতির দল, যদিও আমাদের পেছনের দলটাকে দেখতে পাচ্ছিলাম না। চাঁদের আলোয় ওরা সামনের খোলা জায়গাটায় একের পর এক এসে জড়ো হচ্ছিল। তখন মনে হচ্ছিল ওদের পায়ের আঘাতে কাঁপছে সারা পৃথিবী। আমার দৃষ্টি বিভ্রম হয়েছিল কিনা বলতে পারবো না, অথবা হয়তো আমার চাও এত উত্তেজিত ছিল যে ঠিকমতো গুনতে পারিনি। তবে শপথ করে বলতে পারি সেখানে ছিল অন্তত 1000 হাতি। অন্যরা অবশ্য বলেছিল আরও বেশি ছাড়া কম কোনো মতেই হবে না। দলগুলোর অগ্রভাগে ছিল মদ্দা হাতিগুলো। ওগুলোর সাদা দাঁতে প্রতিফলিত হচ্ছিল চাঁদের রূপালি আলো। সারিতে মদ্দাগুলোর পরেই ছিল মাদি হাতি, সাথে পাশে পাশে হেঁটে আসছিল তাদের বিভিন্ন বয়সী বাচ্চারা, আর সবার শেষে ছিল মাঝারি আকৃতির হাতিরা। আনমনে তখন বললাম, কেনেকি তো দেখা যাচ্ছে মিথ্যা বলেনি। ও ভবিষ্যৎবাণী করেছিল হাতিদের সম্মেলন আমরা দেখতে পাব। কিন্তু প্রশ্ন হচ্ছে হাতিরা এখানে জড়ো হবে সে কথাও কিভাবে জানল। মনে হতে লাগলো হ্যান্সার শিকারীদের ধারণাই ঠিক। আসলেই কেনেকি একজন জাদুকর। ও জেনে শুনে আমাদের এখানে পাঠিয়েছে যাতে এই দানবগুলোর হাতে টুকরো টুকরো হয়ে মারা যায়। কিন্তু তার পর মুহূর্তেই সামনে যে অভাবনীয় দৃশ্যের সূচনা হলো তাতে কেনেকির চিন্তা ভুলে গেলাম। মনে হলো হাতির পালগুলো সব এসে গেছে। সবচেয়ে বড় আর বয়স্ক হাতিটা দাঁড়িয়েছিল টিলার উপর, আর বাকি সব দাঁড়িয়েছিল অর্ধবৃত্ত তৈরি করে ওটার সামনে নিচের সমতলে। কিছুক্ষণ নিশ্চল দাঁড়িয়ে রইল হাতিগুলো।
তারপর যেন কোনো সংকেত পেয়ে হাঁটু মুড়ে বসে পড়ল সব এবং লম্বা করে সুর বিছিয়ে দিল মাটিতে। এমনকি বসে পড়ল বাচ্চাগুলো। ওরা রাজাকে সম্মান জানাচ্ছে বাস। আমার কানে ফিসফিস করে বলল হ্যান্স। অতিকায় বুড়ো মদ্দাটা একবার সুর তুলে হাঁক ছাড়ল। প্রজাদের স্যালুটের উত্তর দিল যেন সে। পুরো দল তারপর উঠে দাঁড়ালো। দাঁড়িয়ে ওগুলো এমন একটা কাজ করতে শুরু করলো যে দেখে সন্দেহ হচ্ছিল আমি আসলেই জেগে আছি কি না। প্রথমে একত্রে জড়ো হয় দলের সবগুলো মদ্দা। তারপর সুর উঁচু করে মেঘগর্জনের মতো ডাক ছাড়তে ছাড়তে ডান থেকে বামে টিলাটাকে পার হয় ওগুলো। একইভাবে পাড়ি দেয় মাদি হাতির দল। শেষে আসে তরুণ হাতির মিশ্র দল, সাথে ছোট বাচ্চারা। এমনকি ওগুলো তীক্ষ্ণ স্বরে হাঁক ছাড়তে ছাড়তে টিলা বেরোলো। আবার নতুন করে দল সাজায় হাতিগুলো। তবে এবার আগেরবারের মতো করে নয়। এবার মদ্দাগুলো দাঁড়ায় মাদি আর বাকি হাতিগুলোর দিকে মুখ করে। তারপর শুরু করলো কি বলবো, এক অদ্ভুত নাচ। এত দ্রুত আর জটিল ভঙ্গিতে ওগুলো নড়াচড়া করছিল যে কি হচ্ছিল ঠিক মতো বুঝতেও পারিনি। মনে হচ্ছিল মদ্দাগুলো মাদিগুলোকে খুঁজে নিল অথবা উল্টোটা। ওগুলো পরস্পরকে দাঁত দিয়ে স্পর্শ করলো। হতে পারে এটা হাতিগুলোর সঙ্গী খুঁজে নেওয়ার কোনো অনুষ্ঠান। সঠিক জানি না, কখনো মনে হয় জানতেও পারবো না। হঠাৎ যেমন শুরু হয়েছিল তেমন হঠাৎ করেই থেমে যায় সব। তারপর যেভাবে দলে দলে এসেছিল সেভাবে আবার জঙ্গলে ঢুকে যায় হাতিগুলো। পেছনে রয়ে যায় শুধু বিশাল বড় মদ্দাটা, ব্যচ্যুত যেটাকে মনে হচ্ছিল হাতিদের রাজা। ওটা টিলাটার উপরই আমাদের সামনে দাঁড়িয়ে রইল, একা, রাজকীয়, কিন্তু যেন বিষণ্ণতার মূর্ত প্রতীক ছিল সেই হাতি। হ্যান্স তখন ফিসফিস করে বলল, বাস, ওটা এভাবেই দাঁড়িয়ে থাকবে বলে আপনার মনে হয়? যদি দাঁড়িয়ে থাকে তাহলে গুলি করার এই সুযোগ, কারণ অন্যগুলো বনে চলে গেছে। ওগুলো এখন আমাদের আর কিছু করতে পারবে না। চুপ থাকো। তোমার কথা ওটা বুঝে ফেলতে পারে। কিছুক্ষণ আগে যা দেখেছি তাতে আমার চাও বেশ ভালোই ঝাঁকি খেয়েছিল। সেজন্যই অমন অদ্ভুত কথাটা তখন বলেছিলাম। ভৌতিক কণ্ঠে হ্যান্স আবার আমার কানে ফিসফিস করে বলল, হ্যাঁ বাস, ভুলে গিয়েছিলাম ওটার পক্ষে আসলেই তা সম্ভব। আসলে গুলি করা নিয়ে যা বলেছি তা বোঝাতে চাইনি, কৌতুক করেছি মাত্র। তাছাড়া গুলির শব্দে অন্য হাতিগুলো ফিরে আসতে পারে। ঠিক সেই সময় প্রবল আতঙ্কে আমাকে অবশ করে দিয়ে দানবটা সোজা উঠে এলো আমাদের দিকে। তখন এমনকি চাইলেও আমার পক্ষে গুলি করা সম্ভব ছিল না, কারণ অন্যদের যেমন বন্দুক আনলোড করতে বলেছি আমিও তেমন নিজেরটা আনলোড করে রেখেছিলাম, যাতে হঠাৎ করে গুলি করে না বসি। হাতিটা প্রায় গায়ের উপর এসে দাঁড়িয়ে যায়। ছোট ছোট দু চোখের সম্মোহনী দৃষ্টিতে নিশ্চল করে ফেলে আমাদের। ওটা আমাদের দিকে তাকিয়ে থেকেই সুর তুলল। মনে মনে তখন ভাবছি সব শেষ। তবে হাতিটা আমাদের কাউকে কিছু করল না, শুধু সুরের ডগাটা বাড়িয়ে ধরল হ্যান্সের শরীরের মাঝ বরাবর। হাঁটু গেড়ে বসেছিল হ্যান্স। হাতিটা ওর গায়ে প্রায় সুর ঠেকিয়ে এমন জোরে হাঁক ছাড়ল যে হ্যান্স কয়েক ডিগবাজি খেয়ে হতচকিত টম আর জেরিকে নিয়ে উড়ে গিয়ে পড়ল ঢালের উপর। তারপর ঘুরে নিচে নেমে গেল হাতিটা। ধীরে ধীরে হাঁটতে হাঁটতে একসময় মিলিয়ে গেল অন্ধকার জঙ্গলে ছায়ার ভেতর।
ওটা চলে গেলে ডুবাই গেলাম আমি। আতঙ্ক আর আতঙ্ক পরবর্তী অবসাদে মনে হচ্ছিল আমার ভেতরটা পার্চমেন্ট কাগজের মতো শুকিয়ে গেছে। বাকি তিনজনের দিকে তাকালাম। ওরা গাদাগাদি করে পড়েছিল ডোবার পাশে উঁচু একটা জায়গার উপর। আমি মারা গেছি বাস। হাতি নামের শয়তানের বাহনটা এক ফুয়ে আমার ভেতরে সব উড়িয়ে দিয়েছে। আমার ভেতর মনে হয় এখন মেরুদণ্ড ছাড়া আর কিছুই নেই, বলল হ্যান্স। তাতে নাকি কান্না তাতে নাকি কান্না কাঁদছ কেন? মাকু মাজানের কানে ওটাকে গুলি করার জন্য ফুস মন্তর দিয়েছ তুমি। সেজন্যই ওই হাতি নামের জিনটা আমাদেরকে পুলের পানিতে ছুঁড়ে ফেলেছে, টম বলল হ্যান্সকে। তোমার পেট থাকুক বা না থাকুক, আমার মুখের উপর থেকে তশরিফ তোলো, নয়তো তোমার পশ্চাৎ দেশ আমার দন্ত সৌন্দর্যের দেখা পাবে, এবার বলল জেরি। তিনজনের এমন হাস্যকর কথাবার্তা শুনে হা করে হেসে ফেললাম আমি। সত্যি বলতে তাতে উপকারী হয়েছিল। এতে শিথিল হয়ে যায় আমার উত্তেজিত চাউ। পাইপে আগুন দিলাম। আশা করছিলাম হাতির দল আগুনটুকু দেখে ফেলবে না, তবে দেখলেও আর পরোয়া করছিলাম না। মনে হচ্ছিল ধোঁয়া গিলতে না পারলে মরেই যাব। অন্যদের উদ্দেশ্যে বললাম, এখন কি করব? জম বলল, মালিক আমাদের এই এলাকা থেকে বের করে নিয়ে যান এখনই মালিক। ওই দানবটা হাতি নয়, হাতির শরীরে সাক্ষাৎ শয়তান। আমি একজন ধর্মপ্রাণ খ্রিস্টান। অনেক আগেই কুসংস্কারে বিশ্বাস করা ছেড়ে দিয়েছি। সেই আমিই বলছি ওটা একটা শয়তান। ছোট গর্ত ঠিকই বলেছে, মাঝখানে বলতে শুরু করলো চেরি। ওটা যদি হাতি হতো তাহলে আমাদের মেরে ফেলতো, কিন্তু ওটা আমাদের পানিতে ছুঁড়ে ফেলেছে। তাই বলছি ওটা আসলেই শয়তান, গাধা কোথাকার। পেট ডলতে ডলতে হ্যান্স তখন বলল, তোমরা কি একটা শয়তানি আত্মাকে একটা হাতির চেয়ে ভালো বানাচ্ছ নাকি? সত্যি কথাটা বাস জানেন, সেটা হচ্ছে ওই দানবটা হাতির দলের রাজা বা প্রধান, কিন্তু একসময় সে ছিল মানুষ, এখানে বাস করত। এখন হাতি হয়ে ফিরে এসেছে জায়গাটা দেখতে। আর অন্য হাতিগুলো একসময় ছিল তার প্রজা, কিন্তু সেগুলো এখন হাতি হয়ে গেছে। সেটাও বাস অনেক আগেই বুঝতে পেরেছেন, আমিও পেরেছি, যে কিনা তোমাদের চেয়ে অনেক ভালো খ্রিস্টান। তবে তারপরও আমি তোমাদের সাথে একমত। যত তাড়াতাড়ি এই ভৌতিক এলাকা ছাড়তে পারি ততই মঙ্গল। ক্লান্ত না হওয়া পর্যন্ত এভাবেই চলতে থাকে ওদের অর্থহীন তর্ক বিতর্ক। শেষে ওদের বললাম, সূর্য ওঠা পর্যন্ত আমরা এখানেই থাকছি। আর তোমাদের যেহেতু এখনও অনেক শক্তি আছে, কাজেই টিলাটার চূড়ায় উঠে যাও। যদি দেখো আবার কোনো হাতি আসছে আমাকে জাগিয়ে দিও। কাজেই তারা শুয়ে ঘুমিয়ে পড়ল, অন্তত ঘুমের ভান করল। তবে খোদাকে ধন্যবাদ, আমি যে কোনো পরিস্থিতিতেই চট করে ঘুমিয়ে পড়তে পারি। আমি ভাগ্যে বিশ্বাস করি, তাই এটাও মানি যা হবার তা হবেই। অনর্থক এ নিয়ে চিন্তা ভাবনা করে লাভ নেই। একইভাবে হাতিগুলো যদি আমাদের মেরে ফেলতো তাহলে আসলেই কিছু করার ছিল না। কাজেই এখন একটু বিশ্রাম নিয়ে নিই। সে রাতে ঘুমের ভিতর অদ্ভুত একটা স্বপ্ন দেখেছিলাম এই জায়গাটা আসলে ছিল একটা লেক। আমি দাঁড়িয়েছিলাম সেই লেকের মাঝে। চারদিকে ছিল অনেক মানুষ। ওরা সবাই ছিল কালো ও লম্বা। সবার পরনেই ছিল ভদ্রশীত
ও রংচঙা পোশাক। আর এই টিলাটার উপর ছিল অনেকগুলো কুঁড়ে ঘর। পাশেই ঘাটে বাঁধা ছিল বেশ কতগুলো ক্যানো, আর নিচে ছিল লেকের অগভীর জলরাশি। লেকের উপর পানিতে ঘুরে বেড়াচ্ছিল আরও কতগুলো ক্যানো। প্রতিটাতেই ছিল 1 থেকে 2 জন করে মানুষ। তারা সবাই মাছ ধরছিল। লেকটার চারদিকে ছিল ঠিক এখনকার মতো ঘন বন, এবং যে গর্তটায় পানি জমে ডোবা হয়ে আছে সেখানে দেখেছিলাম একটা ঘর। কালো রঙের কাঠ দিয়ে বানানো ছিল ঘরটার খুঁটি। বিচিত্র আকৃতিতে বানানো হয়েছিল এর ছাদ। তবে ঘুম থেকে ওঠার পর ঘরটার বিস্তারিত খুঁটিনাটি আর মনে করতে পারিনি। স্বপ্নে দেখেছি এখানে টিলাটার উপর একটা মিটিং হচ্ছে। সর্দার গোছের একজন লোক হাতির দাঁতে তৈরি একটা চেয়ার থেকে উঠে দাঁড়ালো। তার পরনে ছিল একটা আলখেল্লা আর পালকের মুকুট। কোনো একটা গুরুত্বপূর্ণ বিষয়ে সে কথা বলছিল। মনে হলো শ্রোতাদের মধ্যে বয়স্ক লোকগুলো তার কথায় সন্তুষ্ট হয়েছে।